পৃথা সবার সামনে রাজদীপকে পুলিশের হাতে তুলে দিলে অবাক হয়ে যায় পুরো পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা হসপিটালে জানতে পেরে তৃথা অনেক কষ্ট পায়। এরপরে তৃথা হসপিটালে যাওয়ার জন্য বেরোবে, তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কোথাও যাবে না, ওই মেয়েটার কারণে তোমাকে আমি কোথাও যেতে দেবো না তৃথা, তুমি কিন্তু আমার কথা রাখবে। তখন তৃথা বলতে থাকে, আমি অবশ্যই যাব, আমি এখানে হোলি খেলবো আর ওদিকে আমার বৌমা হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাবে, এটা কখনোই হবে না। তোমার মতো নিষ্ঠুর মানুষ আমি কখনো দেখিনি। আমি আগে বিদ্যার অবস্থা দেখি, তারপরে আমি তোমাকে দেখে নেব। তোমাকে আমি অনেক অনেক সহ্য করেছি, আর নয়, আর পারছি না। এবার এবার তোমাকে আমি অবশ্যই দেখে নেব। তারপরে দেখা যায় তখন তখন রাজদীপ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কি করে আমাকে দেখে নাও আর কি বা করতে পারো। তখন তৃথা বলতে থাকে, আমি তোমার নামে থানায় ডায়েরি করব, থানায় কেস করব তোমার নামে, এই কথাটা আমি তোমাকে বলে দিচ্ছি। তখন রাজদীপ বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ থানায় এখন পঙ্কজ ফাসনবিশ নেই। এখন যে অফিসার আছে সে অফিসারকে আমি কিনে নিয়েছি, সে অফিসার আমি যেটা বলবো সেটাই শুনবে, এর বাইরে অফিসার আর কিচ্ছু করতে পারবে না। তখন পৃথা বলতে থাকে, আমিও দেখে নেব তোমাকে, দেখি কি করতে পারি আর কি করতে না পারি। তুমি আমাকে আমাকে ট্রিট করলে তো এটার জন্য তোমাকে পস্তাতে হবে। এই বলে পৃথা বেরিয়ে যাবে। তখন সবাই বারণ করা সত্ত্বেও পৃথা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় বিদ্যাকে ওটি থেকে বের করে আইসিইউতে দেওয়া হচ্ছে। তখন বিদ্যার পাশে বসে পড়ে রিত। রিত বসে বলতে থাকে, বিদ্যা আমি তো এটা কখনো চাইনি, আমি তোমাকে বারণ করেছিলাম বিদ্যা, তুমি ওখানে যেও না, তুমি আমার কথা শোনোনি। আমি আমি তোমার তোমার কথা মতো আমিও তোমার সঙ্গেই গিয়েছিলাম, আমি ওখানে তোমাকে এক মুহূর্ত একা ছাড়তে চাইনি, তারপরেও হঠাৎ কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না। তোমাকে আমি কি করে ফিরে পাবো? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার জন্য অপেক্ষা করবো। আর আমি জানি তুমি তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ, আর তুমি ফিরে আসবে আমার জীবনে, তুমি ফিরে আসতেই হবে তোমাকে, তুমি অবশ্যই আসবে। আমি আমি তোমাকে তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার জীবনের রানী করে রাখবো, কখনো তোমাকে আমি কষ্ট পেতে দেব না। তুমি আমাকে ঠিক যেভাবে যেভাবে চলাফেরা করতে বলবে, ঠিক যেভাবে থাকতে বলবে, আমি ঠিক সেভাবেই থাকবো, সেভাবেই চলাফেরা করব। আমি সব সময় তোমার কথা মতোই চলবো, আমি তোমাকে রান্না করে দেব, তোমাকে রান্না করে খাওয়াবো, সবকিছু করব। তারপরেও আমি তোমাকে ছাড়বো না। প্লিজ আমাকে আমাকে ছেড়ে যেও না, আমাকে আমাকে এভাবে নিঃস্ব করে দিয়ে যেও না। তুমি তুমি সুস্থ হয়ে ওঠো। আমি জানি যে তুমি অনেক লড়াকু মেয়ে, তাই তুমি সুস্থ হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। এই বলে তখন ডক্টর বলতে থাকে, প্লিজ এতটা কথা বলবেন না, ওনাকে এখন আইসিইউতে দিতে হবে, এভাবে বাইরে রাখলে ওনার ওনার ঝুঁকি হতে পারে। এরপরে এই বলে বিদ্যাকে নিয়ে যাবে, ঠিক তখন এই রিতের মা এসে বলতে থাকে, আমি আমি তোমাকে কথা দিচ্ছি বিদ্যা, তোমার সঙ্গে যে অন্যায়টা করেছে তাকে আমি অবশ্যই নিজের হাতে শাস্তি দেব। আমি জানি যে এটা রাজদীপ চ্যাটার্জির কাজ, আর আমি ওকে অবশ্যই শাস্তি দেব। ওই লোকটা কি করে একটা নিষ্পাপ মেয়েকে এভাবে মারতে পারে এটাও আমি দেখে নেব। ওই লোকটাকে অবশ্যই পস্তাতে হবে আমাকে, আমার সামনে ওই লোকটাকে দাঁড়াতে হবে। আমি অনেক 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 বুঝিয়েছি লোকটাকে, কিন্তু বোঝেনি। কিন্তু এবার ওনার ওনার প্রতিপক্ষ হব ও আমি ওনার বউ আর ওনার ছেলে। আমি এই কথাটা তোমাকে দিচ্ছি মা, তুমি শুধু সুস্থ হয়ে আমার ছেলের জীবনে ফিরে এসো। এরপরে ডক্টর বিদ্যাকে নিয়ে চলে যায়। তখন পৃথাকে জড়িয়ে ধরে বলতে থাকে আর বলতে থাকে, মম এখন কি হবে? আমি কিন্তু বিদ্যাকে ছাড়া বাঁচতে পারবো না, ও আমার গল্পের নায়িকা, প্লিজ তুমি ওকে ফিরে এনে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। তখন পিহু বলতে থাকে, বাবা তোমার ভালোবাসা দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে। তোমার ভালোবাসার জাল কেটে কোনোভাবে বিদ্যা বেরোতে পারবে না, তোমার কাছে অবশ্যই ওকে ফিরে আসতে হবে, ওকে অবশ্যই তোমার জীবনে ফিরে আসতে হবে। আমি তোমাকে বলছি, তুমি তুমি একদম চিন্তা করবে না, বিদ্যা একদম সুস্থ হয়ে যাবে, বিদ্যার কিছু হবে না। তখন রিত বলতে থাকে, একদম ঠিক বলেছেন, আমার বিদ্যার কিছু হতেই পারে না, বিদ্যা তো শুধু আমার, বিদ্যাকে আমার জন্য বাঁচতে হবে। আমি জানি ও আমাকে ভালোবাসে, জানো মা, যখন ওকে ছুরি মারা হয়েছিল ও মাটিতে পড়ে যাচ্ছে, আমি ওকে ধরলাম, আর ও আমাকে ওর ওর গালে থেকে আবির আবির তুলে নিয়ে আমার গালে মাখিয়ে দিল, আর বলল যে আমি আপনাকে ভালোবাসি। এই কথা শুনে পৃথা হাসতে থাকে আর বলতে থাকে, আমি আমি বলছি না বাবা, বিদ্যাও তোকে ভালোবাসে, শুধু মুখ ফুটে বলতে পারে না। তুই চিন্তা করিস না, বিদ্যা একদম সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে তোর কাছে ফিরে আসবে, তুই একদম চিন্তা করবি না। তখন দিক বলতে থাকে, ঠিক বলেছো মা, আমি একদম চিন্তা করব না। তখন পৃথা পৃথা বলতে থাকে, এখানে আমার একটু কাজ আছে রে,
আমাকে একটু কাজ শেষ করতে হবে। আর এখানকার এখানকার নাকি পঙ্কজ শাস্ত্রীকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তখন দীপ বলতে থাকে, হ্যাঁ মা, এটা এটা পুরোটাই ড্যাডির কাজ। ড্যাডি এভাবে এভাবে একটা ব্লেন্ডার করে আমাদের থানার বড়বাবু পঙ্কজ কাশ্মীরকে এভাবে পাল্টে দিয়েছে নিজের স্বার্থের জন্য, টাকা খাইয়ে এই কাজগুলো করেছে। আমি ভাবতেও পারি না যে আমার বাবা এতটা নিচে নামতে পারে। আমার ওনাকে দেখে ঘৃণা হয় মা, ওনাকে দেখে আমার সত্যি অনেক ঘৃণা হয়। আমি তো ওনাকে বাবা বলে ডেকেছি, ছোট থেকে এতটা স্নেহ করেছি, কিন্তু আজ আজ উনি যেগুলো করছে সেগুলোর জন্য নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে যে আমি কোন মানুষটাকে এতদিন বাবা বলে ডেকে এসেছি। তখন পৃথা বলতে থাকে, তোর বাবাটার যে কি হয়েছে না, তোর বাবার অধঃপতন হয়েছে। ও টাকায় টাকায় মগ্ন হয়ে আছে। ও শুধু টাকাই কিনছে, আর কিচ্ছু কিনছে না, কিছু চাইছে না। আমি তো এর কিছু বুঝতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে পুলিশে ধরিয়ে দেবো। এরপরে যদি ওই একটু শুধরায়, তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, এসব কি বলছো তুমি? ড্যাডিকে তুমি পুলিশে দেবে? ড্যাডিকে পুলিশে দিয়ে পরে পরে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে না? তখন দেখা যায় পৃথা বলতে থাকে, কিচ্ছু হবে না, অবশ্যই ওকে পুলিশে দিতে হবে। তা না হলেও বারবার বারবার এভাবে এভাবে শুধু গন্ডগোল করে যাবে। নিজে নিজে একাডেমি তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি যে বিদ্যা এখন হসপিটালে, ও আজকালের মধ্যে কলেজটা ভাঙার চেষ্টা করবে। তুই প্লিজ সেটা আগলে রাখিস ওই কলেজটা আগলে রাখার চেষ্টা করিস। কারণ কলেজটা বিদ্যার স্বপ্ন তুই যদি এই বিদ্যাকে দিতে পারিস, তবে বিদ্যা তোকে সত্যি কাছে টেনে নেবে। আর যদি তুই থাকা সত্ত্বেও কলেজটা ভেঙে যায়, বিদ্যা উঠে তুই বিদ্যাকে কি জবাব দিবি বলতো? তখন এই কথা শুনে রিক বলতে থাকে, ঠিক বলেছো মা, আমি বিদ্যার কলেজকে একদম একদম নিরাপদে রাখবো। আমি বিদ্যার কলেজে কিছু হতে দেবো না। আমি স্টুডেন্টদের বলে দিয়েছি, ওরা চারপাশটা ঘিরে থাকবে, আর কোনো সমস্যা হবে না। আমাকে আরেকটি কাজও করতে হবে। বিদ্যার স্টুডেন্টদের মধ্যে কেউ বিদ্যার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিদ্যা কখন কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু সে উনি ওই ও যে এই বিশ্বাসঘাতকতা করেছে, সে ওই শত্রুপক্ষকে প্রতিনিয়ত দিয়ে গেছে। সব ডিটেলস ওই দিয়েছে। ওকেও খুঁজে বের করতে হবে। এই মেয়েটা কি, ছেলেটা আসলে কে, কেনই বা প্রফেসর বিবির সঙ্গে এমন করলো। প্রফেসর বিবি তো ওদের জন্য লড়ছে। তারপরে এমন করার কারণটা কি, আমাকে জানতেই হবে, আমাকে খুঁজে বের করতে হবে। আসলে আসলে যে করেছে সে কে। তখন পৃথা বলতে থাকে, এসব কি বলছিস তুই? সে মেয়েটা কে, আমাকে দেখা, আমি ওকে শিক্ষা দিচ্ছি। তখন রিদ বলতে থাকে, আমি তো এটাই বুঝতে পারছি না আসলে এটা কে। কে এভাবে পেছন থেকে ছুরি মারছে, নিজে সামনে থেকে ভালো চাচ্ছে, পেছন থেকে আবার ছুরি মারছে। আমাকে জানতেই হবে, খুঁজে বের করতে হবে। আর এই কাজগুলো কে করলো, এটাও খুঁজে বের করতে হবে। আমি জানি যে এটা নিপুণ ও শ্রাবণের কাজ, কারণ রাজদীপ চ্যাটার্জি তো সেই মুহূর্তে ওখানে যায়নি। ওনার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়, কিন্তু উনি যে এসবের সঙ্গে জড়িত আছে এটা আমি নিশ্চিত। তখন পৃথা বলতে থাকে, হ্যাঁ রে বাবা, আমি জানি যে তোর বাবা এসবের সঙ্গে জড়িত আছে। তোর বাবা শ্রাবণ ও নিপুণকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। তখন দেখা যায়, কথা শুনে রিত বলতে থাকে, হ্যাঁ মা, ও আমার বাবা কালকে কালকে ওই যে মন্টু বলে গুন্ডা আছে একটি, সে গুন্ডাকে 10 লাখ টাকা সুপারি দিয়েছিল শুধুমাত্র বিদ্যাকে মারার জন্য। সেটা বিদ্যা জানতে পেরে সেখানে গিয়ে ছেলেটিকে ট্রিট করে এসেছিল, মেরে এসেছিল। হয়তো বা নিপুণ করেছে, তা না হলে ওই লোকগুলোকে দিয়ে এই কাজটা করিয়েছে কপিল ব্যানার্জি ও রাজদীপ চ্যাটার্জি। আমি কাউকে ছাড়বো না, একটা একটা করে শাস্তি দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি কাউকে ছাড়বো না। আমার বিদ্যার যদি কিছু হয়ে যায়, তবে আমি সবাইকে দেখে ছেড়ে নেব। আমার বিদ্যার যদি কোনো কিছু হয়ে যায়, আমি সবাইকে একদম একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আমি এটা এক্ষুনি বলে দিলাম। তখন পৃথা বলতে থাকে, একদম ঠিক বলেছিস। ওদেরকে শাস্তি দিতে হবে, ওদেরকে শাস্তি না দিলে হবে না। ওরা যেভাবে ক্রমশ অন্যায় করে যাচ্ছে, এভাবে অন্যায় করে থাকলে তো ওদের জন্য আমরাও বিপদে পড়ে যাব। আমরাও বিপদে পড়ে যাব। ওদেরকে কিছুতেই এভাবে ছেড়ে দেওয়া যাবে না। এরপরে পৃথা রাজদীপকে বলতে থাকে, তুমি এখানে থাকো, আমি বাড়ি থেকে আসছি। এই বলে পৃথা সেখান থেকে যায়। আর লোকাল থানায় গিয়ে অফিসারদের নিয়ে বাড়িতে চলে আসে পৃথা। এরপরে বাড়িতে এসে পৃথা বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, কোথায় আপনি? আর তখন রাজদীপ বেরিয়ে এসে বলতে থাকে, তোমাকে তো বলেছিলাম এ বাড়িতে ঢুকবে না,
তবে কেন ঢুকেছো এই বাড়িতে? ঠিক তখনই দেখা যায় রাজদীপ নিচে নেমে এলে তখন তখন অফিসার বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রাজদীপ। রাজদীপ বলতে থাকে, কেন কেন এসব কেন বলছেন আপনি? তখন এই কথা শুনে পুলিশ অফিসার বলতে থাকে, আপনার ওয়াইফ আমাদের কাছে একটা অ্যাফেয়ার করেছে যে আপনি আপনি আপনার বৌমাকে মারার চেষ্টা করেছেন, আপনার বৌমাকে মারার জন্য সুপারি দিয়েছেন, এই জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। কথা শুনে রাজদীপ বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আর পৃথা পৃথা এসব কি হচ্ছে? এসব কি কি অসভ্যতম হচ্ছে? আমি তোমার হাজবেন্ড, আমি রিতের বাবা, তুমি কেন বুঝতে পারছো না? তারপরে ওদেরকে কেন এনেছো তুমি? তখন এ কথা শুনে পৃথা বলতে থাকে, তুমি যদি ওর বাবা হতে তবে ছেলেটাকে এভাবে কষ্ট দিতে পারতে না, তুমি ওর ভালোবাসাকে এভাবে এভাবে গলা টিপে হত্যা করতে পারতে না, তুমি ওর ভালোবাসাটাকে এভাবে অসম্মান করতে পারতে না, তুমি ওকে মোটেও ভালোবাসো না। আর ও তোমার ছেলে নয়, ও তোমাকে তোমাকে বলেছে যে আজ থেকে যেন মিস্টার রাজদীপ চ্যাটার্জি ভুলে যায় যে তার একটি ছেলে আছে, মিস্টার দীপ চ্যাটার্জি। এটা রিত বলে দিয়েছে, তুমি আজ থেকে রিতকে ভুলে যেও। রিত তো কখনো আর তোমাকে বাবা বলে ডাকবে না, তুমি কখনো আর রিতের মুখে বাবা ডাকতে শুনতে পাবে না। তখন রাজদীপ বলতে থাকে, তুমি বুঝতে পারছো না পৃথা, ওখানে কত বড় একটা একাডেমি তৈরি করতে হবে, এর মাঝখানে যদি তুমি ও বিহান এভাবে আমার সঙ্গে ঝামেলা করো তবে তো আমি একদম ডেবে যাব, একদম একদম আমি ফেঁসে যাব। আমি কি করব তখন? আমার কত টাকা ইনভেস্ট করেছি আমি, তোমাদের কোনো ধারণা আছে? তখন এ কথা শুনে বলতে থাকে পৃথা, যে তুমি ইনভেস্ট করেছো সেটা তোমার কারণে, আমরা এসবের ব্যাপারে কিছু জানি না। তোমাকে ইনভেস্ট করতে কে বলেছিল? কেউ কি বলেছিল যে তুমি ইনভেস্ট করো? তুমি করলে কেন? তোমাকে তো কেউ জোরাজুরি করেনি। এখানে এখানে আমাদের তো কোনো কিছু করার নেই। তখন রাজদীপ বলতে থাকে, তোমাদের কিছু করার নেই মানে? তোমরা আমাকে হেল্প করবে, তোমরা আমার পাশে থাকবে, তা না করে তোমরা একটি বাইরের মেয়ের পাশে থাকছো। তখন পৃথা বলতে থাকে, ওটা বাইরের মেয়ে নয়, ওটা আমার বাড়ির বউ, আমার ছেলের বউ, তোমাকে এটা মানতে হবে। তখন পৃথা বলতে থাকে, যে আমি আমার বৌমাকে আপন করে নেব, এখন তুমি না নিলে সেটা তোমার ব্যর্থতা। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, হ্যাঁ, আমার বাড়িতে আমি কোনো ডিসিশন নিতে পারবো না। তুমি একটি মেয়েকে তুলে নিয়ে এসে ওকে বউ বলে মেনে নেবে, তাই আমি চুপচাপ দেখে নেব, তাই না? ও মেয়েকে আমি কিছুতেই বউ হিসেবে মেনে নেব না। আমি ফাগুনকে নিয়ে আসবো, ফাগুনকে রিতের জন্য আমি বিয়ে করে নিয়ে আসবো, ফাগুন আমার বাড়িতে থাকবে, আমার বাড়িটা আলোকিত করে রাখবে ফাগুন। তখন এ কথা শুনে তৃষা বলতে থাকে, ওই মেয়েকে দ্বারাই কোনো কিছু সম্ভব নয়, কিন্তু তুমি বিদ্যাকে নিয়ে এসো, দেখো সবকিছু ভালোই হয়ে যাবে। আর তুমি এভাবে বিদ্যাকে কেন মারলে বলো? মেয়েটা তো শুধু শিক্ষার জন্য লড়ছে, ও তো কোনো অন্যায় করেনি, তার জন্য তোমরা এভাবে ওকে মেরে দেবে? নিজের স্বার্থের জন্য তোমরা একটা মানুষকে মারতেও দুবারও ভাবো না, দুবারও পিছপা হও না। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, অনেক লেকচার দিয়েছো, আর ভালো লাগছে না। এরপরে অফিসার বলতে থাকে, মিস্টার চ্যাটার্জি, আপনাকে আসতে হবে, প্লিজ আসুন। তখন এ কথা শুনে রিতের সব বোনেরা রাজদীপের পাশে দাঁড়ায় আর বলতে থাকে, ওনাকে আমরা কিছুতেই নিয়ে যেতে দেব না, উনি কোনো অন্যায় করেনি, তাই ওনাকে আমরা কিছুতে এখান থেকে চলে যেতে দেব না, আপনারা চলে যান। তখন পৃথাকে পুলিশগুলো বলতে থাকে, কি ব্যাপার, ওনারা যা বলছে তাই কি হবে? তখন পৃথা বলতে থাকে, না, আমি ওনাকে অবশ্যই পুলিশে দেব, অবশ্যই ওনাকে আমি পুলিশে দেব, কারণ ওনার জন্য আজকে আমার বৌমা, যে বৌমা ডক্টরের সাহায্যে আছে হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, এটার প্রতিশোধ তো আমি অবশ্যই নেব। ও ওকে শাস্তি পেতে হবে, ওকে তো আর আমি ছুরি মারতে পারবো না, কিন্তু পুলিশি আইনের শাস্তি তো দিতে পারবো।